হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। আপনাদের সঙ্গে আমি রয়েছি শুভদীপ বিশ্বাস। আর আমাদের আজকের আলোচনার টপিক মূলত ইন্ডিয়া সিজ ফায়ার কেন রাতারাতি মেনে নিয়েছিল ইউএসএ। ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি পাকিস্তান এবং ইন্ডিয়াকে সিজ ফায়ার মানতে বাধ্য করেছিল? কিরানা হিলসে অ্যাকচুয়ালি কি হয়েছিল এবং ভারত কি পাকিস্তানের নিউক্লিয়ার ফেসিলিটিতে অ্যাটাক করেছিল সত্যি? এই চারটে জিনিসের প্রশ্নের উত্তর আমরা আজকে খুঁজতে চেষ্টা করব। এবার জিনিসগুলো হয়ে গেছে বেশ কিছুদিন আগে। আমি বারবার যে কথা বলি যে স্কিল বাংলা কোনো খবরের চ্যানেল নয় যে কোনো কিছু ঘটলেই আমরা ব্রেকিং নিউজ দিতে আসব। আড্ডা 24/7 তথা স্কিল বাংলা পড়াশোনার চ্যানেল। তো আমরা এখানে তখনই কোনো বিষয়ে আলোচনা করব যখন আমাদের রিসার্চ কমপ্লিট হবে, পড়াশোনা কমপ্লিট হবে, এক্স্যাক্ট তথ্য আমাদের হাতে আসবে। কারণ আমি একজন টিচার, আমি নিউজ রিডার নই যে ব্রেকিং নিউজ দিতে চলে আসবো, রাইট? তো দীর্ঘদিন ধরে টোটাল ব্যাপারটায় আমিও পড়াশোনা করছিলাম এবং যখন সমস্ত তথ্য এক জায়গায় করা সম্ভব হয়েছে তখনই আমি ভিডিও নিয়ে এসেছি। একটা একটা করে পয়েন্ট দেখা যাক, ঠিক আছে? হঠাৎ করে রাতারাতি, কার্যত রাতারাতি মানে দিনে দিনে হঠাৎ সিজফায়ার হয়ে গেল। ইন্ডিয়া মেনে নিল, পাকিস্তান মেনে নিল, কেমন সবকিছু যেন চুপ হয়ে গেল। তার আগে দুটো দেশই প্রচন্ড এসকেলেটের দিকে যাচ্ছিল। পাকিস্তান এসকেলেট করছিল, ইন্ডিয়া রেসপন্ড করছিল, কিন্তু হঠাৎ কেমন কয়েক ঘন্টার মধ্যে সব শান্ত হয়ে গেল। সন্দেহ তো লেগেই ছিল সবার। আমাদের একজন রিপোর্টার, তিনি প্রেস কনফারেন্সের সময় এয়ার মার্শালকে জিজ্ঞেস করেই নেন যে আচ্ছা, পাকিস্তানের নিউক্লিয়ার পারমাণবিক যে ফ্যাসিলিটি রয়েছে কিরানা হিলসে, ওখানে কি ইন্ডিয়া অ্যাটাক করেছে? তো এয়ার মার্শাল খুব অদ্ভুতভাবে হাসলেন এবং উত্তর দিলেন, বললেন থ্যাংক ইউ ফর আমাদের জানানোর জন্য, থ্যাংক ইউ ফর ইনফর্মিং আস যে ওইখানে কিরানা হিলসে নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে। আমরা তো জানতামই না, আমরা কিছু করিনি। কে এইভাবে কথা বলে? এবং লাস্ট কয়েকদিনের আমরা প্রেস কনফারেন্স দেখেছি, ওনার চোখ মুখ পুরো কেমন পাল্টে গেল যে না না আমরা কিছু জানি না, মানে আমি মেরেছি, না 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 আমি তো মারিনি। তো তখনই সন্দেহ লেগেছিল এবং মানুষও যা বোঝার বুঝে গেছেন। দেখুন, সব কিছু কথা ওই রকম পোস্টে বসে কোনো মানুষ বলতে পারে না ক্যামেরার সামনে। তো সোশ্যাল মিডিয়ায় এইরকম মিম বেরোতে শুরু করে দিল যে এয়ার মার্শাল চোখে চোখে কথা হচ্ছে ডিজিএমও, যে হাম তো কুছ নেই কিয়া। মানুষ যা বোঝার বুঝে গেল যে ইয়েস, ইন্ডিয়া কোনো না কোনো নিউক্লিয়ার ফেসিলিটিতে তো স্ট্রাইক পাক্কা করেছে পাকিস্তানে, এবং সেই জন্য রাতারাতি এত সব তৎপরতা আমেরিকার, পাকিস্তানের। এবার একটা কথা আপনাদের মনে হবে যে মেরেছে তো বুক ফুলিয়ে বলছে না কেন, মেরে এসছি। দেখুন, দুই রকম চিন্তা ভাবনা হয়। পাড়ার কোনো ফুটো মস্তান যে জীবনে আজ পর্যন্ত কাউকে মারেনি, সবাইকে বলেছে মারবো কিন্তু, মেরে দেবো কিন্তু, আমার হেভি পাওয়ার জানিস, তার একরকম অ্যাপ্রোচ হয়। সে চায়ের দোকানে বসে বসে বলে কালকে রাতে এক থাপ্পড় দিয়েছি, 7 জন উড়ে চলে গেছে, ইয়ার কি আছে নাকি, আমাকে চেনো? আর যে হয়তো বিশাল বড় ডন, যে হয়তো চা খেতে আসার আগে দুজনকে জাস্ট খুন করে দিয়ে, মার্ডার করে দিয়ে চলে এসছে, সে সেরকম চুপচাপ চা খাচ্ছে, বলছে আমি তো নিরীহ মানুষ। এটা, এই সাইকোলজি আপনারা সমাজে সব ক্ষেত্রে সব জায়গায় দেখবেন। যে অরিজিনালি কিছু করে আসে ও বলে না, আর যে কিছু করতে পারে না সে বলে যায় হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে। ঠিক আছে, আমাদের বাংলাদেশি প্রচুর জিহাদি মেন্টালিটির প্রতিবেশী দেশে ভাই আছে, তারা এই সব করে। তারা বাঁশ নিয়ে যুদ্ধ করবে, কলকাতা দখল করে নেবে। তো আশা করি প্রথম জায়গাটা আমি ক্লিয়ার করে দিতে পারলাম যে এয়ার মার্শালের বক্তব্য এবং কেন এই বক্তব্য, কেন উনি কোনোদিনই ওখানে বসে বলবেন না যে আমরা কিছু করেছি। নেক্সট, যেই যেই জায়গা থেকে আমি তথ্য তুলে এনেছি, কার লেখা এটা? ডেরেক গ্রসম্যান। কে তিনি? সিনিয়র ডিফেন্স অ্যানালিস্ট, RAND কর্পোরেশন। ওনার পদ এবং অর্গানাইজেশনের ওয়েট বুঝতে পারছেন? কোনো পাড়ার চায়ের দোকানের কাকু নন। কে বলছে? এই
বিষয়, কি লেভেলের এনার দক্ষতা, এনার আন্ডারস্ট্যান্ডিং, এনার অভিজ্ঞতা। কি বলছেন? থিংস ওয়েন্ট ভেরি রং, শুধু রং বললেন না, থিংস ওয়েন্ট ভেরি রং when India struck Pakistan's Noor Khan airbase the other day. ইন্ডিয়া যখন পাকিস্তানের নূর খান এয়ারবেসে স্ট্রাইক করে মারাত্মক গন্ডগোল হয়ে যায় তখন। হোয়েদার উইটিংলি অর নট, জেনে বুঝে হোক বা না বুঝে হোক, এটা আমারও পড়াশোনা করে মনে হয়েছে যে ইন্ডিয়া হয়তো নিউক্লিয়ার ফেসিলিটিতে অ্যাটাক করতে চায়নি, বাট পাকিস্তান যে এতই গামবাট নিউক্লিয়ার ফেসিলিটি যে ওই রকমভাবে কোনো সিকিউরিটি ছাড়াই ফেলে রেখেছে যেখানে ইজিলি অ্যাটাক হয়ে যায়, এ কে ভাববে? মানে আমি হয়তো কাউকে থাপ্পড় মেরেছি, আমি ভাবিনি ও মরে যাবে, যে ই বাবা এই এত দুর্বল মরেই গেল, হয় না? তো ইন্ডিয়ার ওরকম হয়েছে যে ভাই আমরা সারগোদা এয়ারবেসে অ্যাটাক করব, নিউক্লিয়ার ফেসিলিটিতে অ্যাটাক করব না। এবার এমনই ওদের নিউক্লিয়ার ফেসিলিটি খুলে রেখে দিয়েছে, ওখানে অরিজিনালি অ্যাটাক হয়ে গেছে অটোমেটিক। তো হোয়েদার উইটিংলি অর নট, Indian Air Forces threatened Pakistani nuclear command and control and damaged a facility there that now may be leaking radioactivity. যেখান থেকে এই মুহূর্তে তেজস্ক্রিয়তা লিক করছে হয়তো। Hard to exaggerate just how dangerous the situation had become prior to US brokered ceasefire. ঘটনার গুরুত্ব বুঝতে পারছেন? ইন্ডিয়া সারগোদা এয়ারবেসে অ্যাটাক করেছে, ইন্ডিয়াও এটা অ্যাডমিট করেছে, পাকিস্তানও মেনে নিয়েছে। এই সারগোদা এয়ারবেসের 22 কিলোমিটারের মধ্যে কিরানা হিল আছে। কতটার মধ্যে? 22 কিলোমিটারের মধ্যে। 22 কিলোমিটার কতটুকু জায়গা? সামান্য। কিরানা হিলসে রয়েছে পাকিস্তানের নিউক্লিয়ার ফেসিলিটি। সারগোদা এয়ারবেস শুধুমাত্র কিরানা হিলসের কাছে একটা এয়ারবেস তাই নয়, পাকিস্তানি এয়ারফোর্সের হেড কমান্ড কন্ট্রোল সারগোদা এয়ারবেস থেকে হয়। সারগোদা এয়ারবেসে কি কি আছে? মিরাজ 3 আছে, মিরাজ 5 আছে, F-16 আছে। সেইখানে গিয়ে ইন্ডিয়া অ্যাটাক করে এসছে। 22 কিলোমিটার পাশেই কিরানা হিলস, ওখানে চলে গেছে কোনোভাবে। একটু তো অ্যাটাক এদিক ওদিক হবেই, একটু তো ভূমিকম্পর মতো অনুভূত হবে, একটু তো পাশে কিছু সমস্যা হবে। এতই গামবাট পাকিস্তান, নিউক্লিয়ার উইপনও ঠিক করে হ্যান্ডেল করতে পারে না, ওখান থেকে লিকেজ স্টার্ট। এইবার কিরানা হিলস, যেটা বললাম কিরানা পাহাড়, তার হিস্ট্রিটা একবার দেখে নিই আমরা, যে কেন কিরানা পাহাড় গুরুত্বপূর্ণ। 1970 সালে পাকিস্তানের ডিফেন্স মন্ত্রক কিরানা হিলকে দখল করে এবং তার কাছে সারগোদা এয়ারফোর্স এয়ারবেস, রাডার এইসব স্থাপন করে দেয় 1970। নেক্সট 1978-79 আর্মি ইঞ্জিনিয়াররা টানেল খুঁড়তে শুরু করে নিউক্লিয়ার টেস্ট করার জন্য। কিচ্ছু আমরা কথা হাওয়ায় বলছি না, প্রমাণ সহ বলছি। দেন 1983 11ই মার্চ প্রথম সাব ক্রিটিক্যাল নিউক্লিয়ার টেস্ট হয়, কিরানা হিলসেই হয়। দেন 1983 থেকে 1990 এর মধ্যে 24 বার কোল্ড টেস্ট হয় কিরানা 1-এ, যেখানে বোম ডিজাইন হয় আর পুরো সাইটটা মারাত্মকভাবে গার্ড করে রাখে পাকিস্তানি সেনা। 24 বার কোল্ড টেস্ট হয় পরমাণু অস্ত্র, পরমাণু বোম। দেন 1990 আমেরিকার প্রেসারে ফুল স্কেল নিউক্লিয়ার টেস্ট এবং টানেল এইগুলোকে থামাতে বাধ্য হয় পাকিস্তান কিছুদিনের জন্য। দেন 1995 5 বছর পর কিরানা হিলে টেস্টিং এন্ড করে দেওয়া হয়, সাইটটা সবার জন্য ওপেন করে দেওয়া হয়, কিন্তু মুসাফ এয়ারবেসের কাছে পুরো কন্ট্রোলটা থাকে। 1995 এর কথা। বাট 1998 পাকিস্তান ছাগাই বলে একটা জায়গায় নিউক্লিয়ার টেস্ট কন্ডাক্ট করে, সেই নিউক্লিয়ার টেস্ট যেটার পুরো ডিজাইন কিরানাতে তৈরি করা হয়েছিল, সেটা কন্ডাক্টটা হয় ছাগাইতে। বোঝা গেছে কিরানার ইম্পর্টেন্স। 2004 থেকে 2016 কিরানাতে নতুন করে 10টা নতুন টানেল বানানো হয়, বাংকার বানানো হয়, ফেসিলিটি আপগ্রেড করা হয়। কেন? তুমি অকারণে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবে না? তাহলে কিরানা নিয়ে কিছু প্ল্যান চলছিল,
2004 থেকে 2016 মধ্যে। নেক্সট নভেম্বর 2017 স্যাটেলাইট ইমেজ রিভিল করে বোম প্রুফিং অ্যান্ড রিইনফোর্স টানেল এন্ট্রান্স। স্যাটেলাইট ইমেজ লুকোতে পারবে পাকিস্তান, ওখানে দেখা যাচ্ছে যে বোম যাতে না পড়তে পারে সেই রকম টানেল বানিয়েছে কিরানা হিলে। কেন, কি আছে কিরানা হিলের মধ্যে? একটা পাহাড়ে এই রকম কেন হাই সিকিউরিটি টানেল? 2023 কিরানাকে আইডেন্টিফাই করা হয় কি নিউক্লিয়ার সাইট হিসেবে উইথ টিএল গ্যারেজেস অ্যান্ড বাংকার্স বাই বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট। ইন্ডিয়া করেনি, ইন্ডিয়া বলেনি, বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টে প্রকাশ করা হয়েছে 2023-এ যে কিরানা পাকিস্তানের একটা অন্যতম প্রধান নিউক্লিয়ার সাইট। আমরা তো বলিনি, ওয়ার্ল্ডের সায়েন্টিস্টরা বলেছে। আর মে 2025 অপারেশন সিঁদুর কিরানার কাছে হয়েছে রিউমার্স অফ আ নিউক্লিয়ার লিক। মনে করা হচ্ছে সারগোদায় যে অ্যাটাক হয়েছে পাশে কিরানাতেও ইম্প্যাক্ট হয়েছে এবং ওখান থেকে একটু নিউক্লিয়ার লিকেজ হতে শুরু করে দেয়। বোঝা গেছে? এইবার আরো তথ্য। দ্য এক্সপ্রেস ট্রিবিউন কি লিখছে? ইন্ডিয়ার খবরের কাগজ নয়, বিদেশি খবরের কাগজ দেখাচ্ছি। নূর খান বেস অ্যাটাক প্রম্পটেড ইউএস ইন্টারভেন। হঠাৎ করে আমেরিকা এত অ্যাক্টিভ হয়ে গেল কেন? জেডি ভ্যান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, ফ্যামিলি নিয়ে ইন্ডিয়াতে ঘুরতে এসেছিল যখন অপারেশন সিঁদুর চলছে, এবং জেডি ভ্যান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে গেছেন নান অফ আওয়ার বিজনেস। আমি সেই তথ্য দেখিয়ে এই চ্যানেলেই ভিডিও আপলোড করেছিলাম যে ইন্ডিয়া পাকিস্তানের এই যে লড়াই প্রত্যুত্তর, ইন্ডিয়া তো যুদ্ধ করেনি, অ্যাকশন নিচ্ছিল, অপারেশন করছিল, এটা নান অফ আওয়ার বিজনেস, এর মধ্যে আমরা ঢুকবো না। সেই লোকটাই, তার দেশ, তার সরকার রাতারাতি কিভাবে পাল্টি খেলো, একবার বললো আমরা ঢুকবো না। তার মানে এমন মারাত্মক কিছু হয়েছে যে ইউএস এর ঘুম উড়ে গেছে যে ভাই সর্বনাশ হয়ে যাবে, পুরো পৃথিবী উড়ে যাবে। নেক্সট, আমি বলছি না, কি বলছে খবরের কাগজ? ইজিপশিয়ান এয়ারফোর্স ট্রান্সপোর্ট প্লেন ল্যান্ডস ইন পাকিস্তান। হঠাৎ করে মিশর থেকে ট্রান্সপোর্ট প্লেন চলে এলো পাকিস্তানে। কেন? মিশর থেকে কে এলো ওই প্লেনে? ট্রান্সপোর্ট প্লেনে কি নিয়ে আসা হলো? কোনো শিডিউল ছিল না, কিচ্ছু না। মিশরে কি পাওয়া যায়? মিশরে বোরন 10 পাওয়া যায়। বোরন 10 কি কাজে লাগে? কোনো জায়গা থেকে নিউক্লিয়ার লিকেজ হলে সেখানে বোরন 10 দিয়ে দিলে নিউক্লিয়ার লিকেজ কমিয়ে দেওয়া যায় বা বন্ধ করে দেওয়া যায়। ইজিপ্টেই পাওয়া যায় বোরন 10। নিউক্লিয়ার লিকেজের সম্ভাবনা, ইজিপ্ট থেকে একটা প্লেন, হঠাৎ করে ট্রান্সপোর্ট প্লেন চলে এলো পাকিস্তানে, কেউ কিচ্ছু জানছে না, হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে, ডটগুলো কানেক্ট করা যাচ্ছে এবার। ইস্ট ইসলামাবাদ's নিউক্লিয়ার আর্সেনাল অ্যাট রিস্ক। যা বোঝার বুঝে গেছেন। এবার আপনারা বলবেন যে আচ্ছা, এগুলো তাহলে পরিষ্কার করে জানা যাবে কবে? এই ধরনের ঘটনা পরিষ্কার করে কোনো দিন জানা যায় না। পৃথিবীর বিশাল বড় বড় দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং হাই লেভেল আর্মির যারা অফিসার, দু একজন সায়েন্টিস্ট, তারা ছাড়া জীবনে কেউ কোনোদিন জানবে না। নেভার। মানে আমরা তো কোন ছাড়, আমাদের এমএলএ, এমপি, সাধারণ মন্ত্রী, তারাও জানতে পারবে না কোনোদিন। এটাকে এইভাবেই এগুলোকে সিক্রেসি মেনটেন করা হয়। নেতাজি অন্তর্ধান রহস্য জানতে পারলাম আমরা, ফাইল রয়েছে সরকারের কাছে, সমস্ত সরকার এলো, কংগ্রেস সরকার থেকে বিজেপি সরকার, কেউ রিভিল করলো ফাইল? আমাদের এক প্রধানমন্ত্রী, তিনি তাসখান্দে গিয়ে হঠাৎ, সুস্থ মানুষ, রাতারাতি মারা গেলেন, আজ অব্দি রিভিল হলো কে মারলো, কি করে মারা গেল, তার বডি পোস্টমর্টেম পর্যন্ত হয়নি ইন্ডিয়াতে আসার পর। মনে পড়ছে তো? এই ধরনের জিনিস, এত সিক্রেট অপারেশন কোনো দিন জানা যাবে না। 20-25 বছর পর যদি ইন্ডিয়া মনে করে যে পুরো পৃথিবী এখন এটা বলার মতো উপযুক্ত, তখনই বলা হবে, কারণ একটা দেশের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে গিয়ে অ্যাটাক করে আসছে, এটা সারা পৃথিবীর ঘুম উড়ে যাওয়ার মতো ব্যাপার। ইউএন, পৃথিবীর মহাশক্তিধর দেশগুলো, আর্মস লবি, নিউক্লিয়ার যে
টার্মস কন্ডিশন আছে সারা পৃথিবীর, সব কিছু রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তো সেই জন্য ইউএস যেখানে বলল নান অফ আওয়ার বিজনেস, সেখান থেকে লাফিয়ে পড়ে সব কিছুর মধ্যে ঢুকে সিজফায়ার সিজফায়ার সিজফায়ার, এবং ইউএস পাকিস্তানকে ইনস্ট্রাকশন দেয় ইমিডিয়েট ফোন করে ক্ষমা চাও, কথা বলো ইন্ডিয়ার সঙ্গে। পাকিস্তান ফোন করে ইন্ডিয়াকে, ডকুমেন্টেড। ইন্ডিয়ার বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি একদম ক্যামেরার সামনে এসে বলেছে যে 3:35 পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএমওকে ফোন করেছে, ফোন আমরা করিনি। তা ভয় কাদের ছিল? কে ফোন করে বলে ছেড়ে দাও ছেড়ে দাও ভাই ছেড়ে দাও, এত তো লাফাচ্ছিল হাম পাকিস্তান লড় লেঙ্গে, ফোনটা কেন করেছিল? এবং ডোনাল্ড ট্রাম্প যখন টুইট করেন যে আমি সিজফায়ার করিয়ে দিয়েছি, তারপর আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জাস্ট 2 দিন আগে বিদেশে গিয়ে রিপোর্টারকে বলে এসছে, যে রিপোর্টার জিজ্ঞেস করেছে ইউএস কোথায় ছিল সিজফায়ারের সময়, উনি বলেছেন ইউএস ওয়ার ইন ইউনাইটেড স্টেটস। ইউএস ইউনাইটেড স্টেটে ছিল, বাকি যা করার আমরা করেছি। ইউএস এর মুখের ওপরে এই কথা বলার সাহস! ভারত তো এখনো তৃতীয় বিশ্বের দেশ, আমরা এখনো ডেভেলপড হইনি, কি করে দেখাতে পারে ডক্টর এস জয়শঙ্কর? তার মানে এতটাই ক্লিয়ার ইন্ডিয়া, এতটাই নিজের জায়গায় স্ট্রিক্ট যে ভাই ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়বো না, মুখের ওপর বলবো এটা ঠিক এটা ভুল। ভাই ডোনাল্ড ট্রাম্পকে একটা লোক আলটিমেটলি মিথ্যেবাদী বানিয়ে দিচ্ছে, তার মানে তার বুকে কতটা ধক আছে, তার পিছনে কতটা সাপোর্ট আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের, তাই না? এগুলো একটু মাথা কাটিয়ে বুঝতে হবে, এগুলো একটু ঠান্ডা মাথায় বোঝার জিনিস। এই গেল সিজফায়ার, যে কি মারাত্মক জিনিস হয়ে গেছিল, আমেরিকার চাপ পাকিস্তানকে, পাকিস্তানের রিকোয়েস্ট, ইন্ডিয়া ওকে। এবার উত্তরপ্রদেশে ব্রহ্মসের আর একটা ইউনিট ওপেন করা হয়েছে, দেখেছেন নিশ্চয়ই সবাই। আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ। এইবার কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, আচ্ছা এই পাগলাটাকে দেখেছেন তো? পাগলা বলছি কারণ মানে ওদের দেশের নেতা মন্ত্রী অফিসার কেউ শিক্ষিত নয়, সবকটা অশিক্ষিত। প্রেস ব্রিফিং চলছে, সারা পৃথিবী দেখছে, সেখানে বলেছে যে আমরা S-400 হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে আমরা S-400কে ধ্বংস করে দিয়েছি। মানে বেসিক সায়েন্সও ওদের যারা আর্মির হাইয়েস্ট র্যাঙ্কের অফিসার তারাও পড়াশোনা করেনি, ঠিক আছে? তো এদের মিসাইল ফিসাইল দিয়ে দিলে এরা চালায় কি করে? ওই কোটা চালাতেই পারে কোনো রকমে, এর বেশি কিছুই জানে না। তো পাকিস্তান এখন যাই বলছে সারা পৃথিবী আরোই বুঝে গেছে যে না তো এদের পড়াশোনা আছে, না তো এরা সত্যি কথা বলে, সবাই খিল্লি করছে। তো সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে S-400কে ধ্বংস করে দিয়েছে, ঠিক আছে? তো এদের মানে কোনো সারা পৃথিবীতে মান সম্মান বলে আর কিছু বেঁচে নেই শিক্ষিত মানুষের কাছে। এবার বাংলাদেশে কিছু অশিক্ষিত মানুষ আছে, সবাই নয়, তারা এদের নিয়ে খুব লাফায়, আরে পাকিস্তান বেসিক কিছু বোঝে না, পড়াশোনা নেই, সে লড়বে ইন্ডিয়ার সঙ্গে। শিক্ষিত মানুষরা এদের পাত্তা দেয়? এবার কথা হচ্ছে 4টে কথা, যে ইন্ডিয়া সিজফায়ার কেন মেনে নিল? মেনে দিত, নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে উড়িয়ে দিত পাকিস্তান, মরতো পুরো পাকিস্তান একসঙ্গে। এটা আমি আপনি সাধারণ মানুষ যারা যুদ্ধ বুঝি না তারা বলবো, বাট ইন্ডিয়ায় যারা বসে রয়েছে ওই কন্ট্রোলিং পাওয়ারে, তারা মারাত্মক এক্সপেরিয়েন্স লোক। প্রথম গন্ডগোল কি জানেন? এই মুহূর্তে হাওয়ার যে গতিবেগ সেটা পাকিস্তান হয়ে ইন্ডিয়াতে ঢুকছে। পাকিস্তানে যদি নিউক্লিয়ারলি কারো বেড়ে যেত, তাহলে ওই হাওয়া চলে আসতো ইন্ডিয়ায়। আমাদের দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব, রাজস্থান, হিমাচল প্রদেশ, এই পুরো এরিয়া এবং নিচের এরিয়াও, গুজরাট ফুজরাট সব কিছু, জাস্ট নিউক্লিয়ার রেডিয়েশনে আমরাও শেষ হয়ে যেতাম। তখন পাগলের মতো বলতে নেই উড়িয়ে দিন পাকিস্তানকে, আর ওড়ানো হবে প্ল্যান করে ঠান্ডা মাথায় ধীরে ধীরে, ঠিক আছে? বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করলো, ওখানে ইন্ডিয়ার হাত নেই কোনো, ধীরে বুদ্ধি দিয়ে খেলতে হয়। এখন 150 কোটি মানুষের জীবন বিপন্ন হয়ে যেত ইন্ডিয়া পাকিস্তান মিলিয়ে। তো দেখুন, পাকিস্তান তো ফিদাইন কান্ট্রি, ওরা বলেই দিয়েছে আমরা তো ফিদাইন, আমরা বুকে বোম মারবো, ব্যাস ফেটে যাবো।
ওদের তো জীবনের লক্ষ্যই ওটা। এবার আমার দেশের কেউ তো আর ফিদাইন নয় যে আমরা বুকে বোম বাঁধবো, ফেটে যাবো, কি মজা, জীবনের উদ্দেশ্য বোম নিয়ে ফাটবো। তো ওরা তো মরুক বাঁচুক ওদের কিছু যায় আসে না। ওদের মানে যে ভাই পৃথিবীতে তো কয়েকদিন ঘুরতে এসেছি, আসল তো বোম বেঁধে ফাটাটাই উদ্দেশ্য, তারপর আসল জীবন শুরু হবে। ও তো পাগলা দেশ। বাট আমাদের তো বাঁচতে টাচতে হবে, তো আমরা ওরকম পাগলের মতো ডিসিশন নিতে পারি না। 3 নম্বর কথা দেখুন, আমাদের বাংলাদেশি কিছু ভাই বলেছে, আচ্ছা ইন্ডিয়া তো ভয় পাচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়া ভয় পাচ্ছে, আমরা ভয় পাচ্ছি কেন জানেন? যার ভবিষ্যৎ থাকে তারই ভয় হয়। ধরুন আমার কাছে একটা মার্সিডিজ গাড়ি আছে, বিএমডাব্লিউ আছে, অডি আছে, আমি নিয়ে বেরিয়েছি, আমরা ইন্ডিয়া। আর পাকিস্তানের কাছে এবং পাকিস্তানি সাপোর্টার বাংলাদেশের কাছে ধরুন একটা 15 বছরের পুরনো মারুতি ওমনি 800 গাড়ি আছে। এবার ওই মারুতি ওমনি 800 গাড়িটা ও বলছে মারবো মারবো, গিয়ে অডিতে দুম করে ধাক্কা মারবো। আরে ভয় তো আমারই হবে। কোন পাগল অডি নিয়ে বলবে হ্যাঁ মারুন? ভাই আমার ওটা অডি, এটা এত দামি গাড়ি। আর ও তো মারুতি ওমনি 800, তাও 15 বছরের পুরনো, এমনি ওটা আর কদিন পর চলবে না, এমনি ওর শেষ, এমনি ওটা 50,000 টাকায় পুরনো কুড়িয়ে পেয়েছে, কিনেছে। তো ওর তো কোনো মায়া দয়া নেই জীবনের প্রতি। তো পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হলে অবশ্যই ইন্ডিয়া চিন্তিত, কারণ ইন্ডিয়া সুপার পাওয়ার হতে যাচ্ছে। 2047-এর মধ্যে আমরা বিকশিত ভারতের স্বপ্ন দেখছি, যে ইন্ডিয়া আমেরিকার লেভেলে চলে যাবে। আমাদের দেশে চারিদিকে ইনফ্রাস্ট্রাকচার হু করে সবকিছু, অফিস কাছারি, রেল নেটওয়ার্ক, মেট্রো নেটওয়ার্ক, এয়ারপোর্ট সবকিছু তৈরি হচ্ছে, বন্দর। তো আমাদেরই তো চিন্তা থাকবে যে ভাই একটু যেন ড্যামেজ না হয়। পাকিস্তানে তো কিছুই নেই, মরুভূমি, ওদের কি চিন্তা থাকবে কি ড্যামেজ হবে? ড্যামেজ হওয়ারই তো কিছু নেই, রাইট? তো এটা খুব স্বাভাবিক যে যার ভবিষ্যৎ আছে তারই কিছু চিন্তা থাকে, যার ভবিষ্যৎ নেই তার কোনো চিন্তাও থাকবে না। এটা স্বাভাবিক ব্যাপার, এটার জন্য কি পড়াশোনা লাগে, তাই না? 4 নাম্বার একটা ব্যাপার, যে ইন্ডিয়ার মিশন সাকসেসফুল হয়ে গেছিল। ইন্ডিয়ার কিন্তু কোনো মিশন ছিল না যে পাকিস্তানকে উড়িয়ে দেব। ইন্ডিয়ার মিশন ছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেব। ইন্ডিয়া মিশন সাকসেসফুল করে নিয়েছে। তো ইন্ডিয়া তো যুদ্ধে নামেনি যে আমরা পাকিস্তানের বাচ্চা বাচ্চা প্রত্যেকটা ছেলে মেয়েকে মারবো। তো যখন ইন্ডিয়া জিতে গেছে ইন্ডিয়ার মিশনে, তো ওরা ক্ষমা চাইছে। তো ইন্ডিয়া বলছে ঠিক আছে আমরা সিজফায়ার করছি। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যেটা বুঝতে হবে যে এই যুদ্ধের ইম্প্যাক্ট কি এলো, ফলাফল। নাম্বার 1, ভারতের অ্যাগ্রেশন সারা পৃথিবী দেখলো। কেন বলছি আমি এটা? প্রথমবার ইন্ডিয়া শুধু পিওকেতে নয়, পাকিস্তানের মাটিতে অ্যাটাক করলো। উড়ি বা অন্য জায়গায় কি হয়েছে, ইন্ডিয়া পিওকেতে যে জঙ্গি ঘাঁটি সেখানে অ্যাটাক করেছে, যেটা ইন্ডিয়ারই জায়গা, পাকিস্তান দখল করে আছে। এবার পাকিস্তানের মাটিতে অ্যাটাক করেছে প্রথমবার। তো ওয়ার্ল্ডের কাছে মেসেজ ক্লিয়ার, ভাই যে দেশে দরকার ওখানে ঢুকে মারা হবে, শুধু পিওকেতে নয়। সিজ ফায়ার হলেও ইন্ডিয়া জল দেয়নি পাকিস্তানকে, দেব না। সিন্ধু চুক্তি বাতিল, এখনো বাতিল করে রেখে দিয়েছে। আমাদের দেশের কিছু আবার দেশ বিরোধী মহান লোক বলেছিল ইন্ডিয়া কি করে জল আটকাবে, ইন্ডিয়ার কাছে ইনফ্রাস্ট্রাকচার আছে নাকি। দেখে নাও পাকিস্তান কাঁদছে, জল নেই, ইন্ডিয়ার কাছে ইনফ্রাস্ট্রাকচার আছে না কি আছে। মোদিজি কি অফিসারদের এমনি এমনি বসিয়ে রেখেছে যে আমাদের দেশ বিরোধী কিছু লোকজন ফেসবুকে পোস্ট করেই ভাবছে নিজেকে বিশাল বড় অফিসার? ব্যবসা বন্ধ। এবং ইন্ডিয়া সবসময় বলে রেখেছে আমরা কিন্তু অপারেশন সিঁদুর এন্ড করিনি, জাস্ট একটা সিজ ফায়ার হয়েছে, আমরা পজ করেছি। যে মুহূর্তে পাকিস্তান থেকে নেক্সট রিটালিয়েশন হবে, নেক্সট জঙ্গি অ্যাটাক হবে, সেই মুহূর্তে আবার অ্যাটাক হবে আমাদের থেকে। কোনো নেক্সট ওয়ার্নিং নেই আর। মানে উই আর অ্যাট অপারেশন মোড। অপারেশন মোড বন্ধ হয়নি, জাস্ট বন্দুক এরম ধরে রাখা হয়েছে, ট্রিগারে আঙুল আছে, দরকার লাগলেই চাপা হবে। পুরো ওয়ার্ল্ড ঘাবড়ে গেছে, ভাই ইন্ডিয়ার এই রূপ তো দেখা যায়নি। এবং ইন্ডিয়া সর্বদলের একটা ডেলিগেশন বানিয়েছে, যেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের এ রাজ্য থেকে অভিষেক ব্যানার্জিও আছে, আসাউদ্দিন ওয়াইসি আছে, শশী থারুর আছেন, যারা পৃথিবীর প্রত্যেকটা দেশে গিয়ে প্রমাণ দেখিয়ে বলছে এই যে পাকিস্তান জঙ্গি দেশ।
মানে ইন্ডিয়া কোনো দিক থেকে ছাড়ছে না, মিলিটারির দিক থেকে রেডি, কূটনৈতিক দিক থেকে আমরা রেডি, পৃথিবীর প্রত্যেকটা দেশে গিয়ে প্রমাণ করবো তোমরা জঙ্গি দেশ, পৃথিবীর প্রত্যেকটা দেশ তোমাদের থেকে সাপোর্ট তুলে নেবে। নেক্সট, প্রমাণ হয়ে গেল যে ইন্ডিয়া ওয়ার রেডি। এক্সট্রিমলি সরি, আমি একটু চা খেয়ে নিতে পারি কথা বলতে বলতে। একটা যুদ্ধ, একটা থাকে কিছু কোল্ড স্ট্র্যাটেজি রেডি আমাদের দিক থেকে, আমরা যেই 7-8 দিন একটু অরিজিনাল প্র্যাকটিস হয় না, আর্মি আলাদা লেভেলে চলে আসে। কোথায় কি ভুল চুক সামান্যতম সবকিছু নজরে পড়ে যায়। আপনি দেখবেন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান, পুজো, আমি প্রত্যেক বছর খেয়াল করি, পুজোর আগে 3 দিন বাড়ির সবার সঙ্গে আমরা সব প্ল্যানিং করে নিই। কাজ শুরু হলে বোঝা যায় ভাই এটা এখানে ভুল হয়ে গেছে, এটা একে জানানো উচিত ছিল। তো এরকম ছোট ছোট যা মিস্টেক ছিল ইন্ডিয়ার, সেগুলো আমরা শুধরে নিয়েছি। উই আর নাও স্ট্রঙ্গার। নেক্সট, ইন্ডিয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রি আলাদা লেভেলে বুস্ট পেয়েছে। দেখুন, চাল ডাল এটা ওটা বিক্রি করে বিভিন্ন দেশ, বিক্রি করে ক টাকা হয়? আরব তেল বিক্রি করে, ইন্ডিয়া চাল বিক্রি করে, বাংলাদেশ গার্মেন্টস বিক্রি করে। আসল টাকা হচ্ছে অস্ত্র বিক্রিতে। একটা অস্ত্র এত কোটি ডলার। অস্ত্র কারা বিক্রি করে জানেন? আমেরিকা, ফ্রান্স, রাশিয়া। আর এই অস্ত্রের ইন্ডাস্ট্রিতে ঢোকার ইন্ডিয়ার বহুদিনের প্ল্যান। লাস্ট 10 বছর ইন্ডিয়া সেইভাবে কাজ করছে যে আমরা যদি অস্ত্র ইন্ডাস্ট্রিতে ঢুকে যেতে পারি, আমরা যদি আর্মস বিক্রি করতে পারি, একে তো আমাদের কিনতে হবে না, দ্বিতীয় আমরা বিক্রি করে টাকা ইনকাম করব, টাকাই টাকা, দেশ হু হু করে বিকশিত ইন্ডিয়ার দিকে চলে যাবে, এত টাকা চলে আসবে। এবং আমাদের ব্রহ্মস কেনার জন্য একের পর এক দেশ এখন লাইন দিয়ে আছে। ব্রহ্মসের অ্যাকিউরেসি এত সুন্দর পরীক্ষিত হয়েছে অপারেশন সিঁদুরে। মেড ইন ইন্ডিয়া বিভিন্ন ডিফেন্স সিস্টেম এমনভাবে পাকিস্তানের মিসাইল এবং ড্রোন আটকে দিয়েছে, শুধু রাশিয়ার S-400 নয়, ইন্ডিয়ার অরিজিনাল যে মেড ইন ইন্ডিয়া ডিফেন্স সিস্টেম সারা পৃথিবী কেনার জন্য পাগলা হয়ে গেছে এখন। এবং সারা পৃথিবীর ডিফেন্স অ্যানালিস্টরা একটা কথা বলে যে 5টা মিসাইল আসছে, আমার মিসাইল ডিফেন্স সিস্টেম ওটাকে আটকাতে পারছে কিনা আমি কি করে টেস্ট করব? 5টা মিসাইল ছুঁড়েই টেস্ট করা হবে। ওটাকে বলা হয় সিমিউলেশন, যেটা মিছিমিছি যুদ্ধের পরিস্থিতি ক্রিয়েট করে নিজেই নিজের অস্ত্রের দিকে ছুড়ে দেখা যাচ্ছে ও কাজ করতে পারছে কিনা। বলছে সিমিউলেশনের ওপর ভিত্তি করে দেশগুলো ডিসিশন নিতে পারে না এই অস্ত্র কিনবো কি কিনবো না। বাট যখন অরিজিনাল কোনো ওয়ার টেস্টেড হয়ে যায় কোনো অস্ত্র, ভাই অরিজিনাল যুদ্ধে প্রমাণিত, তখন ওই অস্ত্র কেনার জন্য সারা পৃথিবী পাগল হয়ে যায়। আমাদের অস্ত্রগুলো ওয়ার টেস্টেড হয়ে গেছে। ডিফেন্স ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার এই মুহূর্তে যেভাবে দৌড়াবে পাগল হয়ে যাবে। নেক্সট, বাংলাদেশ চুপ করে গেছে। ইউনূস সাহেব বলছেন পদত্যাগ করব, সব কলকাতা দখল, 7 সিস্টার দখলের আশা দূর হয়ে গেছে। পাকিস্তানের ওপর অ্যাটাক দেখে। নেক্সট, ইন্ডিয়ার যে ইন্টারনাল সিকিউরিটির খামতি ছিল সেটাও হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রক মারাত্মকভাবে এখন কন্ট্রোলে নিয়ে নিয়েছে। বাইরের শত্রুর সঙ্গে তখনই লড়া যাবে যখন ভেতরে স্ট্রং থাকবে, ভেতরে কোনো শত্রু থাকবে না। আমাদের ভেতরের শত্রু ছিল মাওবাদীরা, মেরে ফিনিশ করে দেওয়া হয়েছে। মাওবাদীর শীর্ষ কমান্ডার বাসব ওপরে এখন। অবৈধ বাংলাদেশি প্রচুর ইন্ডিয়ায় ঢুকেছিল, ধরে কোমরে দড়ি পরিয়ে বাংলাদেশে গিয়ে পুশব্যাক করে ছেড়ে দিয়ে আসা হচ্ছে, যা দেশে যা। যারা বৈধভাবে এসছে ঠিক আছে, জ্যোতি মালহোত্রা সমেত যে 14-16 জন স্পাই ধরা পড়েছে, যেখানে যেখানে পাকিস্তানি স্পাই আছে ধরা হবে, ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ ইন্ডিয়া ভিতরের সমস্ত সিকিউরিটিও স্ট্রং করে নিচ্ছে যে ভিতরে যেন কোনো ফাঁক না থাকে। এগুলো ইন্ডিয়ার প্রাপ্তি। আর 3টে দেশ এই অপারেশনে শেষ হয়ে গেছে। পাকিস্তান বেচারা, বালুচিস্তান অজিত দোভালের নির্দেশে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, ওদিকে তালিবান বলছে কিছু করলেই অ্যাটাক করব পাকিস্তানকে, এদিকে জল নেই, এদিকে
আর্মির অফিসাররা বলছে সেন্টার অফ গ্র্যাভিটি সব ময়ে ময়ে হয়ে গেয়া। চীন, বেচারা চীনের অস্ত্র পাকিস্তান নিয়েছিল, বদনাম হয়ে গেছে, চীনের অস্ত্র ডুবিয়ে দিয়েছে পাকিস্তান। চীনকে পাকিস্তান অস্ত্র দিয়েছিল, অস্ত্রগুলো চীন বলছে ভালো অস্ত্র, পাকিস্তান ইউজই করতে পারেনি। আরে চালাতে তো জানতে হবে। এবার চীনের ওই অস্ত্রগুলো যে যে আফ্রিকান দেশ কিনবে বলে মৌ স্বাক্ষরিত করেছিল, তারা বলছে আমরা আর কিনবো না। পাকিস্তানকে তো দেখলাম ওই অস্ত্র নিয়ে হেরে গেল। তো চীনের ব্যান্ড বেজে গেছে। ইউএসএ, ইউএস সুপার পাওয়ার, মানে ভাঙবে তবু মচকাবে না, ভেতরে ভেতরে জ্বলে গেছে হচ্ছে ইউএসএ। F-16 ইউএসএর হাই ক্লাস যে এয়ারফোর্সের অস্ত্র, F-16 ইন্ডিয়া ধ্বংস করে দিয়েছে ফাইটার জেটকে। ইউএসের মুখে চুনকালি যে ইন্ডিয়ার অস্ত্র F-16 নামিয়ে দিচ্ছে। যদি চুনা লেগে থাকে আমার ছাত্রছাত্রীদের ভাষায়, তাহলে চায়না আর ইউএসএর লেগেছে। ঠিক আছে, এই হলো টোটাল ইনফরমেশন, যেটা আমি দেরি করে দিলাম কিন্তু অথেন্টিকভাবে রিসার্চ করে পয়েন্ট বাই পয়েন্ট দিলাম। স্কিল বাংলা চ্যানেলে এটাই আপনি পাবেন, একটু দেরিতে পাবেন, অথেন্টিক তথ্য পাবেন, কোনো বাড়িয়ে চড়িয়ে কথা নেই, কোনো এক্সাইটেড হওয়া কথা নেই, পড়াশোনার কথা পাবেন। আর একটা কথা আমি লাস্টে বলবো, যে বাংলার ছাত্রছাত্রীদের, যুবক সম্প্রদায়, যুবতীদের, যুব সম্প্রদায়কে স্কিল্ড করে চাকরি পাওয়ানোর যে লক্ষ্য আমার এবং আমার টিমের, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে চলেছি। গ্রাফিক্স ডিজাইনে ট্রেনিংয়ে আমরা 350 জনকে এনরোল করে নিয়েছি, তাদের ট্রেনিং চলছে, 2 মাসের মধ্যে চাকরি হয়ে যাবে। অ্যাক্সিস ব্যাংকে আমরা লাস্ট দুটো ব্যাচে প্রায় 30 থেকে 35 জন ছেলে মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছি। কালকে আমার কাছে একটা মেল এসেছিল, ও বিষ্ণুপুর ব্রাঞ্চে জয়েন করে গেছে, ওদের ভিডিও টিডিও নিয়ে আমি চ্যানেলেও দেব। ওকে, দিয়েছি অলরেডি, দেরি নেই। নেক্সট আমাদের 3টে স্কিলের প্ল্যানিং রয়েছে, সেটা আমি জানাবো ডিটেলে এই চ্যানেলেই, ভিডিও সেগমেন্টে আপনারা ভিডিও পাবেন। এসইও কন্টেন্ট রাইটিং এর কাজ শিখে অনেকে আপনারা উপার্জন করতে পারবেন। যারা এডুকেটর হতে চান অনলাইনে কিংবা বিভিন্ন প্রাইভেট স্কুলে, তাদের একটা স্কিলের প্রোগ্রাম আসছে। এবং জিএসটি, আইটিআর, এই সমস্ত কি করে ফাইল করতে হয়, বাড়িতে বসে কি করে এই কাজগুলো শিখে ইনকাম করা যায়, তার একটা ট্রেনিং প্রোগ্রাম আসছে, আমরা এই চ্যানেলেই অ্যানাউন্স করব। থ্যাংক ইউ সকলকে, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার হোক। মানুষ ভুলভাল ফেক নিউজ তো অনেক দেখে, এবার বাংলার মানুষ, বাঙালি মানুষ ঠিক নিউজ দেখুক, ঠিক তথ্য জানুক। স্কিল বাংলা সঙ্গে আছে। থ্যাংক ইউ।